ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটা কিভাবে করব, কিভাবে বুঝবো? দেখো, ল অফ কনজারভেশন অফ মাস ইজি ছিল, কিন্তু ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন একটু একটু ঝামেলা আছে। আচ্ছা, আমাকে বলো, কার্বন আর অক্সিজেন যদি কম্বাইন করে, এগুলো আগেও আমি শিখেছি। কথা বলো না, কার্বনের ভ্যালেন্সি কত? 4। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। এবার 4 আর 2 এর যদি কমন মাল্টিপল হয়, তাহলে কাটাকাটি করতে হবে। 4 কে 2 দিয়ে কাটলে 2 হয়, 2 কে 2 দিয়ে কাটলে 1 হয়। তারপরে 2 চলে যাবে অক্সিজেনের নিচে, আর 1 চলে যাবে কার্বনের নিচে। 1 লেখার দরকার নাই, কম্পাউন্ডটা কি তৈরি হলো? কার্বন ডাই অক্সাইড, তাই তো? এবার এখন যে তোমাদেরকে টেবিলটা লিখালাম অ্যাটমিক মাসের, ওখানে আমাকে কার্বনের মাস কত বলো? কার্বনের মাস হচ্ছে 12। 12 ইউ লিখতে হয়, এখন ইউ কে গ্রাম ভাবেই ভাবো, গ্রাম ভাবো, 12 গ্রাম। আর অক্সিজেনের মাস কত? 16। এইবার অক্সিজেন আছে কটা? দুটা, তার মানে 16 × 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে 12, আর এখানে 32। এটার যদি রেশিও বার করো, 12 কেও 4 দিয়ে কাটলে 3 হয়, 32 কে 4 দিয়ে কাটলে 8 হয়। তাহলে রেশিওটা কত দাঁড়াচ্ছে? 3:8। তার মানেটা হচ্ছে, কার্বন যখনই অক্সিজেনের সাথে কম্বাইন করবে, তখন 3:8 বাই মাস, এই রেশিওতেই কম্বাইন করবে। 3:8 বাই কি লিখলাম? মাস, বাই নাম্বার না কিন্তু। নাম্বারের দিক থেকে দেখতে গেলে কার্বন একটা, অক্সিজেন দুটা, মানে 1:2। এটা বলছি না, আমি মাসের যে রেশিওটা বলছি। মাস, কার্বনের মাস হচ্ছে তোমার 12, অক্সিজেনের মাস 16 × 2 মানে 32। তাহলে 12 আর 32 কে যদি সিম্পলিফাই করো, কত দাঁড়াচ্ছে? 3:8। আর এটা ওদের মাসের রেশিও, সবসময় এইভাবেই ওরা কম্বাইন করবে। এটাকে বলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ইস টু মানে কি? প্রপোর্শন, হ্যাঁ কি না? এইটা সেরকমই আমাকে বলো, হাইড্রোজেন আর এদিকে হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে তোমার 2। তাহলে 2 চলে যাবে হাইড্রোজেনের নিচে, ও চলে যাবে অক্সিজেনের নিচে। এটা আমরা সবাই জানি যে এটা H2O হবে। কিন্তু মাস হিসাবে যদি বের করো, হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। হাইড্রোজেন আছে কটা? দুটা, তার মানে 1 × 2। আর অক্সিজেনের মাস কত? 16। তার মানে দাঁড়াচ্ছে 2:16। 2 আর 16 কে কাটাকাটি করলে হয় 1 আর 8। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন সবসময় 1:8 বাই মাস, এই রেশিওতেই কম্বাইন করবে। তুমি এবার ওশন থেকে জল নাও, ওখানেও হাইড্রোজেন 1, হাইড্রোজেন অক্সিজেন 1:8 বাই মাস হবে। নাম্বার না কিন্তু, নাম্বার তো 1:2। মাসের দিক থেকে এটা কত হচ্ছে? 1:8। তুমি পুকুরের থেকে জল নাও, 1:8ই হবে। তুমি কলের জল নাও, ট্যাপের জল নাও, যেখান থেকেই নাও, 1:8 হবে। তাহলে তোমাকে যদি এখান থেকে একটা ম্যাথ দেয় যে তোমার কাছে 72 গ্রাম ওয়াটার আছে, এই 72 গ্রাম ওয়াটারের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন আর কত গ্রাম অক্সিজেন, এটা বের করতে বলবো, এইরকম ম্যাথ দিবে। তাহলে তুমি ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের মাসের রেশিও কত জানো? 1:8। তাহলে হাইড্রোজেনের মাস হবে, এই দিকে দেখাও, হাইড্রোজেনের মাস হবে, দেখো হাইড্রোজেনের রেশিও ভ্যালু হচ্ছে 1। তাহলে 1/1 + 8 করলে কত হয়? 9, মাল্টিপ্লাই কত গ্রাম ওয়াটার? 72। তাহলে 9 কে 72 দিয়ে কাটলে হয় 8, তার মানে 8 গ্রাম হাইড্রোজেন হবে। তাহলে অক্সিজেন কত হবে? অক্সিজেনের মাস হবে, দেখো অক্সিজেনের রেশিও ভ্যালু কত ছিল? 8। তাহলে 8/8 + 1 করলে কত হয়? 9, মাল্টিপ্লাই টোটাল ওয়াটার কত? 72 গ্রাম। তাহলে 9 কে 72 দিয়ে কাটলে কত হয়? 8, = 8 × 8 করলে কত হয়? 64 গ্রাম। অর তুমি অন্যভাবেও অক্সিজেনটা বের করতে পারো।
যেহেতু তোমার হাইড্রোজেনটা বের হয়ে গেছে, অর এইভাবেও বের করতে পারো, 72 গ্রামের মধ্যে যদি হাইড্রোজেন 8 গ্রাম হয় তাহলে 8 গ্রাম মাইনাস করে দাও, তাহলেও কত হবে, 64 গ্রাম অক্সিজেন পেয়ে যাওয়া। এইভাবেও বের করতে পারো। আর এটা কে বলেছিল, এই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা বলেছিল জোসেফ লুইস প্রাউস্ট। এই যে জোসেফ লুইস প্রাউস্ট এ বলেছিল। জোসেফ লুইস প্রাউস্ট কিসের উপরে এক্সপেরিমেন্ট করেছিল? জোসেফ লুইস প্রাউস্ট এক্সপেরিমেন্ট করেছিল কপার কার্বনেটের মধ্যে। দেখে নাও কিন্তু ভালো করে জিনিসটা। কপার কার্বনেট, CuCO3। এবার এখানে তিনটা জিনিস আছে। কপারের মাস হচ্ছে 63.5, কার্বনের মাস হচ্ছে 12, অক্সিজেনের মাস হচ্ছে 16। কিন্তু অক্সিজেন কটা আছে? তিনটা। তাহলে তোমার কত হচ্ছে, 63.5 ইস টু 12 ইস টু 48। আমি যদি এটাকে রাউন্ড ফিগারে 63.5 কে 64 ধরে নিই, তাহলে 64:12:48, সবগুলোকে দেখো মোটামুটি 4 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 4 16 যা 64, 4 3 যা 12, 4 12 যা 48। তার মানে কপার কার্বনেটের মধ্যে কপারের মাস হচ্ছে 16, কার্বনের মাস হচ্ছে 3, আর অক্সিজেনের মাস হচ্ছে 12। আর এইটা সবসময় ও বলল যে এটা হচ্ছে সবসময় নো ম্যাটার হাউ ইট ওয়াজ প্রিপেয়ার্ড অর হোয়ার ইট ওয়াজ ফাউন্ড, এটা সবসময় ফিক্স, মানে যেভাবেই তৈরি করা হোক না কেন, যেখান থেকেই নেওয়া হোক না কেন, কপার কার্বনেটের মধ্যে কপার কার্বন আর অক্সিজেনের মাসের রেশিও কত, 16:3:12। এটা ফিক্স। তাহলে ব্যাপারটা বোঝো, এখানে কিন্তু অ্যাটমিক মাসের ব্যাপারটা লাগবে কিন্তু। তাহলে অ্যাটমিক মাস ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অনুযায়ী কি বলা হয়েছে, যে এই যে ইন এনি কম্পাউন্ড ফর্মড বাই টু অর মোর এলিমেন্টস, দ্য এলিমেন্টস কম্বাইন্ড ইন এ ফিক্সড রেশিও বাই মাস। এটা হচ্ছে লটা। এই লটাকে একটা ব্র্যাকেট করে দাও। যেমন আমি এখনই তোমাদেরকে ওয়াটারের এক্সাম্পল দিয়ে বুঝালাম কি না? এই যে এইদিকে তাকাও, ওয়াটারের এক্সাম্পলে হাইড্রোজেন আর অক্সিজেনের মাসের রেশিওটা কত বেরিয়েছিল, 1:8। দেখো এখানে লেখা আছে কত, 1:8। এই যে 1:8, তার মানে 9 গ্রাম ওয়াটারের মধ্যে 1 গ্রাম হবে হাইড্রোজেন, আর 8 গ্রাম হবে কি বলতো, অক্সিজেন। 1:8, এটা সবসময় ফিক্সড। তুমি নো ম্যাটার হোয়াট, এটা পুকুরের জল থেকে নাও, তুমি নদীর জল থেকে নাও, তুমি ট্যাপ ওয়াটার থেকে নাও, যেখান থেকেই নাও না কেন, এটা সবসময় ফিক্সড। তাহলে তোমাকে এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো, বললো কি সোডিয়াম ক্লোরাইড, এগুলা না শুনলে কিন্তু বুঝতে পারবা না। সোডিয়াম ক্লোরাইড NaCl, NaCl এর মধ্যে বলেছে যে ক্লোরিনের মাস, মানে সোডিয়াম আর ক্লোরিনের মাসের রেশিও হচ্ছে 23:3:35.5। তাহলে 46 গ্রাম সোডিয়াম যদি কমপ্লিটলি রিয়াক্ট করে, তাহলে কত গ্রাম ক্লোরিন লাগবে? এইখানে তো সলিউশন তো দেওয়া আছে, কিন্তু এটা তুমি নিজে থেকে বের করতে পারবা? আরেকবার বলে দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড NaCl সবসময় কত রেশিওতে কম্বাইন করে, 23:35.5 এই রেশিওতে কম্বাইন করে। তাহলে তোমার কাছে যদি 46 গ্রাম Na থাকে, তাহলে কত গ্রাম ক্লোরিন লাগবে সেটা বের করতে বলছে। 46 গ্রাম Na যদি নাও, তাহলে তার সাথে Cl কে কম্বাইন করতে হলে কত গ্রাম ক্লোরিন লাগবে ওটা বের করতে বলেছে। তাহলে খুবই ইজি, 23 গ্রাম Na, এদিকে তাকাও, কম্বাইন্স উইথ কত গ্রাম ক্লোরিন, 35.5 গ্রাম ক্লোরিন। একই না? কোয়েশ্চেনে তো তাই বলা আছে। 23 গ্রাম ক্লোরিন কত গ্রাম ক্লোরিনের সাথে, 23 গ্রাম সোডিয়াম কত গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন করে, 35.5।
তাহলে 1 গ্রাম সোডিয়াম কম্বাইন্স উইথ কত গ্রাম ক্লোরিন? 35.5 ডিভাইডেড বাই 23, ইউনিটারি মেথডে করছি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করে করছে কত? 46 গ্রাম ক্লোরিন, সরি 46 গ্রাম সোডিয়াম কত গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন করবে? 35.5 ডিভাইডেড বাই 23 মাল্টিপ্লাই 46, এত গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন করবে। তাহলে 23 দিয়ে 46 কে কাটো, কত হয়? 2। তাহলে 2, 5 ইন্টু 2 10, 10 এর 0 পয়েন্ট বসালাম, 5 ইন্টু 2 করলে 10 প্লাস 1 11, 3 টু দা 6 প্লাস 1 77। তাহলে 71 গ্রাম ক্লোরিন তোমার লাগবে 46 গ্রাম সোডিয়ামের সাথে কম্বাইন করতে। তাহলে অ্যান্সারটা কত হলো? 71 গ্রাম। কি বুঝলা? ইউনিটারি মেথড। তোমাকে কোয়েশ্চেনে কিছু না কিছু হিন্টস দেওয়া থাকবে, এই রেশিও কত হবে, কি দেওয়া হবে না হবে, এরকম দেওয়া থাকবে, তোমাকে আর একটা বের করতে বলবে এরকম করে। তাহলে 71 গ্রাম, দেখো এখানে কত শর্টে করে দিয়েছে, কিন্তু এটা আমি একটু ডিটেলে এখানে করে দিলাম ইউনিটারি মেথড করে। 23 গ্রাম, 23 গ্রাম সোডিয়াম লাগে 5.5 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে 1 গ্রাম সোডিয়াম লাগে কত গ্রাম ক্লোরিনের সাথে? তাহলে 46 গ্রাম সোডিয়াম লাগবে কত গ্রাম ক্লোরিনের সাথে। হয়ে গেল ইউনিটারি মেথড, যেইভাবে তোমরা শিখেছো সেই। তাহলে এইটা হয়ে গেল একটা। তাহলে এবার এই পজ এন্ড পন্ডারের এখানে কোশ্চেনটা দেখো। এ কম্পাউন্ড কনসিস্টস অফ 40% সালফার and 60% oxygen by mass. In a sample of same compound containing 20 gram of sulfur, what mass of oxygen must be present to satisfy the law of constant proportion? খুবই ইজি। এই যে দেখো কোয়েশ্চেনটা তোমাদের বইতে আছে, তো কোয়েশ্চেনটা আমার এখান থেকে দেখার দরকার নাই। 40% সালফার কত পার্সেন্ট অক্সিজেনের সাথে রিয়াক্ট করে? 60% অক্সিজেনের সাথে রিয়াক্ট করে। তাহলে পার্সেন্টকে উঠিয়ে দিয়ে যদি আমি ওটাকে গ্রাম করে দিই, ধরো না 40 গ্রাম সালফার 60 গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, একই না? তাহলে 1 গ্রাম সালফার কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে? 60/40। আর অ্যান্সারে কত চেয়েছে? 20 গ্রাম সালফার কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে? তাহলে 60/40 মাল্টিপ্লাই 20, এত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে। তাহলে 20 কে 40 দিয়ে কাটো 2, 2 দিয়ে 60 কে কাটো, কত হয়? 30। তাহলে অ্যান্সার হয়ে গেল 30 গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট। বুঝা গেল? এটা হয়ে গেল পজ এন্ড পন্ডার কোয়েশ্চেন নাম্বার 1। পরে বাড়িতে ভিডিও দেখে এটা করে নিবা। 2 নাম্বারটা কি বলেছে? না বুঝে করো না কিন্তু, এগুলা বুঝে নিয়ে করবা, এগুলা কিন্তু ঝামেলা আছে। কার্বন মনোক্সাইড, যার মধ্যে কার্বন আর অক্সিজেনের রেশিও হচ্ছে 3:4, তাহলে কত গ্রাম অক্সিজেন লাগবে 9 গ্রাম কার্বনের সাথে কম্বাইন করে কার্বন মনোক্সাইড বানাতে? তাহলে দেখো এটাও এইভাবে করে দিচ্ছি। কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেনের রেশিও বলেছে 3:4। তার মানে আমি বলতে পারি যে 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করে? 4 গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করে। ইয়েস অর নো? তাহলে 1 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে? 4/3 গ্রাম। আর কোয়েশ্চেনে কত গ্রাম চেয়েছে? 9 গ্রাম কার্বন। তাহলে 9 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে? 4/3 মাল্টিপ্লাই 9 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 9, 3 কে দিয়ে কাটলে 3, 3 ইন্টু 4 করলে কত হয়? 12 গ্রাম। কি বুঝতে পারছো তো? তাহলে এটা হয়ে গেল তোমার 4 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, এবার 5 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে যে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অর ডেফিনিট প্রপোর্শন কম্পাউন্ডের ক্ষেত্রে খাটে কিন্তু মিক্সচারের ক্ষেত্রে খাটে না, কেন? এবার ধরো নাও, এইদিকে তাকাও, তুমি মনে করো 1 গ্লাস জল নিয়েছো, এই জলের মধ্যে তুমি মনে করো সুগার মিশাবা। এবার সুগার তুমি 5 গ্রামও মিশাতে পারো, তোমার ইচ্ছা। সুগার তুমি 15 গ্রামও মিশাতে পারো, তোমার ইচ্ছা। সুগার তুমি 100 গ্রামও মিশাতে পারো, তোমার ইচ্ছা।
তাহলে এখানে দেখো ওয়াটার ধরে নাও নেওয়া আছে 50 গ্রাম, গ্রাম হিসাবেই নিচ্ছি, এমএল না, গ্রাম হিসাবেই নিচ্ছি। তাহলে 50 গ্রাম ওয়াটারের সাথে সুগারের মিক্সচার, সুগার কতটা নিবা সেটা কি ফিক্সড? বলো, ওটা কি ফিক্সড? তোমার ইচ্ছা অনুযায়ী তুমি মিক্সচার বানাবা তো, ইয়েস অর নো? তাহলে তোমাকে এখানে অ্যান্সারটা, কম্পাউন্ডের ক্ষেত্রে যেহেতু ওটা ফিক্সড প্রপোর্শনে কম্বাইন হয় ঠিক আছে, কিন্তু মিক্সচারে দ্য প্রপোর্শন আর নট ফিক্সড, এটা হচ্ছে অ্যান্সার। যে while making a mixture the amount of solvent and amount of solute is not fixed, it depends on your will, তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। সব সময় তো তুমি যখন চা বানাবা প্রতিদিন, তো প্রতিদিন কি ইকুয়াল অ্যামাউন্ট অফ চিনি কি হয়? দুই এক দানা কি বেশি কম বেশিও হতে পারে না? হতেই পারে। তো মিক্সচার বানানোর ক্ষেত্রে ব্যাপারটা তাই কি না, ফিক্স না। সেই জন্য ল অফ ডেফিনিট প্রপোর্শন এটা মিক্সচারের ক্ষেত্রে খাটে না, এটা শুধু কম্পাউন্ডের ক্ষেত্রেই খাটে। আচ্ছা, তারপরে 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, student X and Y both prepared an oxide of copper by combining copper and oxygen in ratio 4:1 and 8:2 respectively. Do their result justify the law of constant proportion? Explain. একজন বানালো 4:1 রেশিওতে, একজন বানালো 8:2 রেশিওতে, তো দুজনেই কি ঠিক বানালো নাকি কেউ ঠিক বানালো কেউ ভুল বানালো, সেটা তোমাকে জাস্টিফাই করতে বলেছে, সেইটা দেখে। তাহলে আমাকে দেখো, তোমাদেরকে যে আমি লিস্টটা দিয়েছি, ওই লিস্ট অনুযায়ী কপারের মাস কি দেওয়া আছে? হ্যাঁ, কপারের মাস আমি একটু আগেই বললাম মনে হয় 63.5, তো ওটাকে 64 ধরে নাও। অক্সিজেনের মাস কত? 16। তাহলে এটা রেশিও যদি বার করি, 4 দিয়ে কাটো এটা 4, 4 দিয়ে এটা কাটো 16, আবার 4 দিয়ে কাটো 1, আবার 4 দিয়ে কাটো, কত হয়? 4। তাহলে কপার ইস টু অক্সিজেনের রেশিও কত হচ্ছে? 4:1। তাহলে একজন 4:1 রেশিওতে বানালো, ও ঠিক হলো না ভুল হলো বলো? ঠিক হলো, কারণ ওটা মিলছে। কিন্তু আরেকজন বলেছে কপার আর অক্সিজেন কত রেশিওতে মিক্স করলো? 8:2। এবার এটাকেও কাটাকাটি করা যায় কিনা, 2 কে 2 দিয়ে কাটলে কত হয়? 1। আবার 8 কেও 2 দিয়ে কাটলে হয়, আর কাটলে কত হয়? 4। তাহলে এখানেও রেশিও কত হলো? 4:1। তাহলে দুজনেই ঠিক হলো না ভুল হলো বলো? দুজনেই ঠিক হলো, হ্যাঁ কি না? তাহলে এবার তোমার অ্যান্সারটা এখানে কি বলেছে, যে ডু দেয়ার রেজাল্ট জাস্টিফাই দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন? ইয়েস, ইয়েস। এক্সপ্লেন, বিকজ ইন বোথ কেস দ্য রেশিও ইজ 4:1, এখানেও 4:1, আর 8:2 কে সিম্পলিফাই করলেও কত হয়? 4:1। কি বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার চলে আসি এই দুটো ল এর উপরে বেস করে। এই যে এখান থেকে একটা ব্র্যাকেট করো, দ্য টু লস অফ ডিসকাসড হেয়ার ফর্ম দ্য বেসিস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি। ডাল্টনের অ্যাটমিক থিওরি আবার এই দুটো ল এর উপরে বেস করে। প্রথম লটা কি ছিল? ল কনজারভেশন অফ মাস। আর সেকেন্ড লটা আজকে কি শিখলাম? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এটা হচ্ছে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে। অন দ্য বেসিস অফ হুইচ অফ দ্য ফলোইং লস ডাল্টন atomic theory was proposed? 1 number, A number law of conservation of mass, B number law of constant proportion, C number both, D number none of this। তাহলে বোথ হবে, দুটোর উপরে বেস করেই কিন্তু হচ্ছে। এবার জন ডাল্টনের হিস্ট্রিটা কিন্তু অবশ্যই অবশ্যই একটু পড়ে দেবো, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্সন। এর আগের চ্যাপ্টারও আমরা এই লোকটার কথা শুনেছিলাম, হ্যাঁ কি না? এবার জন ডাল্টনের অ্যাটমিক থিওরির পস্টুলেটস গুলো কি কি সেটা এখান থেকে দেওয়া আছে। আর এইখানে আমি পাশে দুটো জিনিস লিখেছি, ওই দুটো জিনিস তোমরাও লিখবা, আর ওটা আমি পরে বুঝাই দিচ্ছি। জন ডাল্টন প্রথমে বলল কি, অ্যাটমিক থিওরিতে বলল কি, যে অল ম্যাটার ইজ মেড আপ অফ ভেরি ভেরি টাইনি পার্টিকেল কল্ড অ্যাটম। সব ম্যাটারই অ্যাটম দিয়ে তৈরি, আর ওরা অ্যাটম গুলো কেমিক্যাল রিয়াকশন করে একসাথে কম্বাইন হয়ে থাকে।
2 নাম্বার বললো কি যে অ্যাটমস আর ইনডিভিসেবল, মানে অ্যাটমকে আর ভাঙা যায় না। সেকেন্ড বললো কি অ্যাটমস ক্যান নট বি ক্রিয়েটেড, অ্যাটমকে তৈরি করা যায় না, অর ডিস্ট্রয়েড, অ্যাটমকে ধ্বংস করা যায় না ইন এ কেমিক্যাল রিয়াকশন। আর এটার পাশে লিখে রাখো ল অফ কনজারভেশন অফ মাস। এই 2 নাম্বার পস্টুলেটের পাশে লিখে রাখো ল অফ কনজারভেশন অফ মাস। 2 নাম্বার পস্টুলেটের পাশে লিখে রাখো ল অফ কনজারভেশন অফ মাস। আচ্ছা, এবার 3 নাম্বারে বলা আছে কি atoms of a given element are identical in mass and chemical properties। মানে এইদিকে তাকাও, তুমি যদি H2O থেকে O নাও, আর তুমি যদি CO2 থেকে যদি O নাও, আর তুমি যদি O2 থেকে O নাও, যেখান থেকেই তুমি অক্সিজেন নাও না কেন, তাহলে তোমার এখানে গিভেন এলিমেন্টটা কি হলো? অক্সিজেন। ওই অক্সিজেনের যেখান থেকেই নাও না কেন ওর মাস আর প্রপার্টি কি হবে? আইডেন্টিক্যাল হবে, সেম হবে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেনের যা মানে ক্যারেক্টার, ওয়াটারের মধ্যে অক্সিজেনের যা ক্যারেক্টার, অক্সিজেনের মলিকিউলের মধ্যে অক্সিজেনের যা ক্যারেক্টার, সব সেম। তারপরে 4 নাম্বারে কি বললো যে অ্যাটমস অফ ডেফিনিট এলিমেন্ট, ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাসেস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। মানে হাইড্রোজেনের মাস আলাদা, অক্সিজেনের মাস আলাদা, ক্লোরিনের মাস আলাদা, নাইট্রোজেনের মাস আলাদা, সবার সবার মাস আলাদা। আর অ্যাটমিক মাস কিসের উপরে ডিপেন্ড করে? নাম্বার অফ নিউট্রন এন্ড নাম্বার অফ প্রোটন। কারণ সবার মধ্যে নিউট্রন আর প্রোটন নাম্বার আলাদা, তাই সবার মাসও আলাদা। আচ্ছা, 5 নাম্বারে কি বললো? অ্যাটম কম্বাইন ইন দ্য রেশিও অফ সিম্পল হোল নাম্বারস টু ফর্ম কম্পাউন্ডস। যেমন আমাকে বলো H2O এর মধ্যে H আর O এর রেশিও কত ছিল? এখনই বের করলাম, 1:8। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেনের রেশিও কত বেরোলো? 3:8। তো এরা সবসময় এরকম হোল নাম্বার প্রপোর্শনেই কম্বাইন হবে। বাই মাস কিন্তু অবশ্যই এটা কিন্তু কম্বাইন ইন দ্য রেশিও অফ সিম্পল হোল নাম্বার টু ফর্ম কম্পাউন্ড। আচ্ছা, নেক্সট চলে আসো, the relative number and kinds of atoms are constant in a given compound। এটার পাশে লিখে রাখো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এটার পাশে লিখে রাখো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। আচ্ছা, এবার ল অফ, এই স্যার লাস্ট জিনিসটা আমি বুঝলাম না। লাস্ট জিনিসটা বলেছে এইদিকে দেখো, পন্ড নাও, রিভার নাও, ট্যাপ ওয়াটার নাও, যেখান থেকেই নাও না কেন, তুমি ওয়াটার যখনই নিবা H2O নাও, এখান থেকেও H2O নাও, এখান থেকেও H2O নাও। ইন ইচ কেস ওয়াটার আর হাইড্রোজেন আর অক্সিজেনের মাস কত হবে? সবসময় 1:8। তার মানে দ্য নাম্বার অ্যান্ড কাইন্ড অফ অ্যাটমস, যেমন হাইড্রোজেনের নাম্বার কত? 2। H2O এর মধ্যে হাইড্রোজেনের নাম্বার কত? 2। আর অক্সিজেনের নাম্বার কত? 1। এই যে নাম্বার আর কাইন্ড, H2O এর মধ্যে কোন কাইন্ডের অ্যাটম থাকে? হাইড্রোজেনের অ্যাটম থাকে আর অক্সিজেনের অ্যাটম থাকে। এইটা সবসময় কি বলেছে? কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে সবসময় ফিক্স ইন এ গিভেন কম্পাউন্ড। H2O মানে, মানে ওয়াটার যদি তোমাকে বলে ওয়াটার সবসময় H2O হয়, কখনো HO2 হয় না, কখনো H2O2 হয় না, কখনো মনে করো H2O3 হয় না, বা কখনো HO হয় না, সবসময় H2O হয়। তার মানে এখানে গিভেন কম্পাউন্ডটা কি? ওয়াটার। তাহলে ওয়াটারের মধ্যে হাইড্রোজেনের নাম্বার কত? 2। আর অক্সিজেনের নাম্বার কত? 1। তাহলে এই 2:1 রেশিওতেই ও অ্যাড হবে, মানে নাম্বারের দিক থেকে বলছি এখন আবার। আর ওয়াটার মানে ওর মধ্যে কি কার্বন আছে আর অন্য কোনো এলিমেন্ট আছে, নাকি সবসময় হাইড্রোজেন আর ওয়াটারই থাকবে? তার মানে কাইন্ড, কাইন্ড মানে টাইপ, কোন টাইপের অ্যাটম থাকবে একটা কম্পাউন্ডে সেটাও সবসময় কনস্ট্যান্ট, মানে ফিক্স ইন এ গিভেন কম্পাউন্ড। মানে এখানে কম্পাউন্ডের এক্সাম্পল দিলাম আমি ওয়াটার। তাহলে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের নাম্বার
আর হাইড্রোজেন আর অক্সিজেনের অ্যাটমের কাইন্ড মানে সবসময় হাইড্রোজেন আর অক্সিজেনই হতে হবে, ওইটা সবসময় কি বলেছে, কনস্ট্যান্ট। তাহলে এটা ছিল হচ্ছে তোমার ডালটনের অ্যাটমিক থিওরি। এইবার তোমাকে এবার এক্সামে কি কোশ্চেন দিবে, এই যে যেটা বইতে লেখা নাই, যেটা আমি লিখাই দিলাম ওইটা দিবে। হুইচ অফ দ্য ফলোইং পস্টুলেটস অফ ডালটন অ্যাটমিক থিওরি স্যাটিসফাইজ দ্য ল অফ কনজারভেশন অফ মাস? বুঝলা? হুইচ অফ দ্য ফলোইং postulate of Dalton atomic theory satisfies the law of conservation of mass? কোন লটার পাশে লিখেছি? সেকেন্ড লটার পাশে, তখন তোমাকে সেকেন্ড লটা লিখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং postulate of Dalton's atomic theory satisfies the law of constant proportion? কোন লটা লিখবা তখন? এই 6 নাম্বার লটা লিখবা। এগুলা পস্টুলেট, এগুলা ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ করা যাবে না, যেমন আছে ওইভাবেই লিখতে হবে। পস্টুলেট চেঞ্জ করা যাবে না, পস্টুলেট, ল, এগুলো বইতে ওয়ার্ড বাই ওয়ার্ড যেইভাবে আছে ওইভাবেই লিখতে হবে, কারণ এটা একটা সায়েন্টিস্টের দেওয়া ল। এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা এখান থেকে, এই যে দেখো এখান থেকে এত অব্দি একটা এক্সাম্পল ব্র্যাকেট করো আসতে। ওই এখানে এক্সাম্পল দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন কম্বাইন করে ওয়াটার বানাবে, কিন্তু ওদের দেখো হাইড্রোজেন আর অক্সিজেন যখন কম্বাইন করে ওয়াটার বানায়, আমাদের কথাটা শোনো, তখন কি হাইড্রোজেনের অ্যাটমটা চেঞ্জ হয়ে গেল বা অক্সিজেনের অ্যাটমটা কি চেঞ্জ হয়ে গেল? তাই দেখো লেখা আছে যে যে আর নট ডিস্ট্রয়েড অর চেঞ্জড ইনটু সামথিং এলস। যখন কোনো মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন ওয়াটার বানাচ্ছে, তখন হাইড্রোজেনের অ্যাটম আর অক্সিজেনের অ্যাটম ডিস্ট্রয়ও হচ্ছে না বা চেঞ্জও হয়ে যাচ্ছে না। সিমিলারলি যখন ম্যাগনেসিয়াম এয়ারে বার্ন করা হয়, এই যে দেখো ম্যাগনেসিয়াম মানে Mg আর এয়ার মানে হচ্ছে অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হয়ে গেল তোমার 2, অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে 2 2 কাটাকাটি হয়ে কত হয়ে গেল? 1 1 হয়ে গেল, আর 1 লেখার দরকার নাই, তার মানে কি হয়ে গেল? MgO। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে যখন ম্যাগনেসিয়াম অক্সাইড মানে MgO যখন বানাবে, যেটা একটা হোয়াইট পাউডারের মতো হয়, তার মধ্যে কি ম্যাগনেসিয়াম চেঞ্জ হয়ে ক্যালসিয়াম হয়ে গেল বা অক্সিজেন চেঞ্জ হয়ে কি ক্লোরিন হয়ে গেল? না। তাই দেখো লেখা আছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড বানাবে, আর ওইটার মধ্যে অক্সিজেন কি বলেছে যে ম্যাগনেসিয়াম হ্যাভ কম্বাইন্ড উইথ অক্সিজেন টু ফর্ম ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামই থাকলো, অক্সিজেন অক্সিজেনই থাকলো, কোনো চেঞ্জ হলো না। বলো। দাঁড়াও 1 সেকেন্ড, খালি এটা করিয়ে দিই। এবার 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এদিকে 2 গ্রাম হাইড্রোজেন combines with 16 gram of oxygen to form 18 gram of water. এইটা করতে হলে তো তোমাকে অ্যাটমিক মাস জানতে হবে। আমাকে বলো H2O যদি আমি লিখি, হাইড্রোজেনের মাস হচ্ছে 1, কিন্তু হাইড্রোজেন কটা আছে? 2টা, তাহলে 1 মাল্টিপ্লাই 2। আর অক্সিজেনের মাস কত? 16, তাহলে 1 ইন্টু 2 করলে কত হয়? 2, আর 16 হচ্ছে 16, তো 2 কে 2 গ্রাম ধরে নাও, 16 কে 16 গ্রাম ধরে নাও, তাহলে 2 প্লাস 16 টোটাল কত হলো? 18 গ্রাম। তাহলে বলো তো অ্যাজারশনটা ঠিক হলো না ভুল হলো? 2 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম অক্সিজেন, এই যে দেখো 2 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম অক্সিজেন মিলে টোটাল 18 গ্রাম ওয়াটার বানালো, মানে 18 গ্রাম ওয়াটারের মধ্যে 2 গ্রাম অক্সিজেন থাকবে আর 16 গ্রাম অক্সিজেন থাকবে। আর সেটার রিজন কি লেখা আছে দেখো, ডাল্টনের অ্যাটমিক থিওরি অনুযায়ী অ্যাটমস কম্বাইন ইন এ সিম্পল হোল নাম্বার রেশিও বাই মাস টু ফর্ম কম্পাউন্ডস, এটাও ঠিক আছে। আর রিজনটা ঠিক, অ্যাজারশন ইজ দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাজারশন, তার মানে এটা হবে অপশন নাম্বার 1। কারণ এই যে দেখো এই 2 আর 16 এটা ফিক্সড নাকি ফিক্সড না? কখনো কি এটা চেঞ্জ হয়ে অন্য কোনো নাম্বার হতে পারে? তো ফিক্সডই তো হলো।
আর এই 216 এগুলো কি হোল নাম্বার নাকি ফ্র্যাকশন? হোল নাম্বার। তাহলে সিম্পল হোল নাম্বার বাই মাস সিম্পল হোল নাম্বার রেশিওতেই ওরা কম্বাইন করছে। তাহলে রিজনটাও ঠিক হলো আর অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে এত অবধি থাক।